নমস্কার, শুরু করছি সকালের বিশেষ বিশেষ খবর। আপনাদের সঙ্গে আমি অন্য। নিষিদ্ধ কার্বাইড বন্দুকে মধ্যপ্রদেশে দৃষ্টি হারালো 292 জন শিশু। দীপাবলিতে আতশবাজি শব্দবাজির পাশাপাশি এবার নিষিদ্ধ কার্বাইড বন্দুক কেনার হিড়িকও ছিল চোখে পড়ার মতো। যা নিয়ে কোনো উচ্চবাচ্যই ছিল না বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসনের। সেই মিনি কামান নামে পরিচিত কার্বাইড বন্দুকেই আলোর উৎসবে অন্ধকার নেমে এলো অন্তত 292টি শিশুর জীবনে। দৃষ্টিশক্তি হারিয়েছে তারা। বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি। গুরুতর আহত অবস্থায় মধ্যপ্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত আরও 122 শিশু। ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। শুরু হয়েছে চাপানুতর। কিন্তু কি এই কার্বাইড বন্দুক? এগুলি আদতে টিন বা পাইপের তৈরি বন্দুক। এর ভিতরে বারুদ, দেশলাইয়ের কাঠির বারুদ ও ক্যালসিয়াম কার্বাইড ভরা হয়। এরপর ওই পাইপ ফুটো করে তার মধ্যে দিয়ে আগুন ধরানো হয়। এতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে, ছিটকে বেরোয় আগুনের গোলা। ছোট কামান হিসেবে সেগুলি বিক্রি করা হয় বাজারে। ফুটপাতের স্টলেও দেদার বিক্রি হয়। কিন্তু এতে আগুন দেওয়ার পর সেগুলি ফেটে যাচ্ছে। তা চোখে গিয়ে আঘাত লেগে মারাত্মক ক্ষতি হচ্ছে। হামিদিয়া হাসপাতালের সিএমএইচও ডাক্তার মনীশ শর্মা বলেন, এগুলো মোটেই খেলনা নয়, বিস্ফোরক বোঝাই যন্ত্র। বিস্ফোরণের ফলে ধাতব টুকরো কার্বাইডের বাষ্প রেটিনা পুড়িয়ে দিচ্ছে। ডাক্তাররা বেশ কয়েকটি রোগী পেয়েছেন যেখানে শিশুদের চোখের স্নায়ু ফেটে গেছে, ফলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে তারা। বিভিন্ন জেলায় চোখ ও শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তবে চোখের আঘাত নিয়ে ভর্তির সংখ্যাই বেশি। বিগত 3 দিনে মধ্যপ্রদেশ জুড়ে 500-র বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 292 জন দৃষ্টি হারিয়েছে বলে খবর। ভোপাল, ইন্দোর, জব্বলপুর ও গোয়ালিয়রের একাধিক হাসপাতালের চক্ষু ওয়ার্ডগুলিতে রোগীদের ভিড় চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কপালে। শুধুমাত্র ভোপালের হামিদিয়া হাসপাতালেই 72 ঘন্টায় 26 জন শিশু ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। ভোপালে মোট 150 শিশুর চোখ নষ্ট হয়েছে, বিদিশায় 50। পুলিশ জানিয়েছে, স্থানীয় মেলা ও রাস্তার ধারে বিভিন্ন দোকানে বন্দুকগুলি বিক্রি হচ্ছে। মানা হচ্ছে না কোনো নিরাপত্তা বিধি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের বিদিশার অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে খোলা বাজারে দেদার কার্বাইড বন্দুক বিকিয়েছে। এক একটির দাম রাখা হয় 150 থেকে 200-র মধ্যে। অথচ গত 18 অক্টোবরই কার্বাইড বন্দুক নিষিদ্ধ করে সরকার। কারণ খেলনা বলে বাজারে বিক্রি হলেও কার্বাইড বন্দুক থেকে বারুদ আসলে বোমার মতো ফাটে। তারপরেও কিভাবে বাজারে পাওয়া গেল এই কার্বাইড বন্দুক, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বাজার থেকে কেনা কার্বাইড বন্দুকে যেমন আহত হয়েছে অনেকে, তেমনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতে কার্বাইড বন্দুক তৈরি করতে গিয়েও চোখ হারিয়েছে অনেকে। 17 বছরের নেহার বক্তব্য, হোমমেড কার্বাইড বন্দুক সে কিনেছিল, কিন্তু সেটিতে বিস্ফোরণ ঘটে। তার চোখ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আবার রাজ বিশ্বকর্মা নামে এক বালক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতেই সে কার্বাইড বন্দুক তৈরির চেষ্টা করেছিল। তার মুখের ওপর সেটি ফেটে যায়, চোখ নষ্ট হয়ে গিয়েছে তার। বিদিশা জেলার পুলিশ অবৈধ এই বন্দুক বিক্রি করার অপরাধে 6 জনকে গ্রেপ্তারও করেছে। স্থানীয় পুলিশ কর্তা আর কে মিশ্র বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্বাইড বন্দুকগুলি যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তারপরও বেআইনিভাবে কিভাবে এই কার্বাইড বন্দুকগুলি বিক্রি হচ্ছে সেই নিয়েই চলছে চাপানুতর। পরবর্তী খবরের দিকে নজর রাখছি। আগামী নভেম্বর মাস থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর চালু হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সিইওদের বৈঠকে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি নভেম্বরের শুরুতেই হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বাংলাসহ 5 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কতখানি এগিয়েছে
নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বে ফুল বেঞ্চ। বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। এই 5 রাজ্য হলো পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি। জানা গিয়েছে এই 5 রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে 2 দিন ধরে হয় এই বৈঠক। সভাপতিত্ব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ছিলেন অপর 2 কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। হাজির ছিলেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। এর আগে 10ই সেপ্টেম্বর হয় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রাথমিক বৈঠক। সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জমা দেয় তাদের ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী মূল্যায়ন। কমিশনের নজর এখন কয়েকটি মূল বিষয়ের দিকে। জানা গিয়েছে কমিশন সবথেকে বেশি চিন্তিত বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে। এখনও পর্যন্ত এই 5 রাজ্যে কত সংখ্যক বিএলও নিয়োগ করা গিয়েছে সেই তালিকা চাওয়া হয়। যেসব জায়গায় এখনও বুথ লেভেল অফিসার নিয়োগ করা যায়নি সেখানে কবের মধ্যে নিয়োগ শেষ করা যাবে তাও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর। কমিশনের এক শীর্ষ কর্তার কথায়, ভোটার তালিকায় কোনো ভুল যেন না থাকে সেটাই এখন মূল লক্ষ্য। আসছি পরবর্তী খবরে। ভুয়ো মামলায় তৃণমূল নেতাদের ফাঁসানোর ছক। সিবিআই অফিসারের বিস্ফোরক অডিও টেপ ঘিরে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুর্নীতির ভুয়ো অভিযোগে তৃণমূল নেতৃত্বকে ফাঁসাতে সিবিআই কীভাবে ছক কষছে সেই বিস্ফোরক তথ্য প্রমাণ সামনে আনলো একটি অডিও কল। অডিওতে উঠে এসেছে তৃণমূল নেতাদের যে করে হোক দুর্নীতিতে ফাঁসাতেই হবে। ফর্জি কেস বা ভুয়ো মামলা বানিয়ে ওই তৃণমূল নেতার নাম রাখতেই হবে চার্জশিটে, বারবার নোটিশ পাঠাতে হবে। অডিওতে সিবিআইয়ের যে অফিসারের গলা শোনা গিয়েছে তাকে রঞ্জিত কুমার বলে জানানো হয়েছে, যিনি এই মুহূর্তে সিবিআইয়ের দিল্লি হেডকোয়ার্টারে ডিএসপি পদে রয়েছেন। অডিও থেকে পাওয়া তথ্য বলছে, এই রঞ্জিত কুমারই নারদা মামলায় প্রথম তদন্তকারী অফিসার হিসেবে একসময় কলকাতায় ছিলেন। সেই সময়ের ঘটনার প্রেক্ষিত তুলে এনে রঞ্জিত কুমার বলেছেন, তৃণমূল নেতাদের ফাঁসাতে তাঁর ওপর বারবার চাপ আসত। ঘুরপথে সেই চাপ তৈরির নির্দেশ আসত বিজেপি শিবির থেকে। এই তথ্য প্রমাণ সামনে রেখে 26-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল নেতাদের ফাঁসাতে একই ধরনের চক্রান্তের আশঙ্কা করেছে রাজ্যের শাসক দল। যে অডিও কল ফাঁস হয়েছে তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নারদা কাণ্ডে তৃণমূলের যেসব নেতার নাম সামনে এসেছিল তাদের সঙ্গেই নাম এসেছিল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বর্তমানে বিজেপির বিধায়ক মুকুল রায়ের। সেই অডিও শোনা যাচ্ছে, রঞ্জিত কুমার বলছেন, বারবার তৃণমূল নেতাদের নামে ভুয়ো মামলা বানাতে বলা হতো উপর থেকে। সবথেকে বেশি চাপ আসত তৃণমূল নেতাদের গ্রেপ্তার করার। কিন্তু শুভেন্দু মুকুল বিজেপিতে যোগ দিতেই চিত্র বদলে যায়। রঞ্জিতই বলেছেন, শুভেন্দু অধিকারী আর মুকুল রায়েরা বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে জানানো হয় তাঁদের আর বিরক্ত না করতে। আসছি পরবর্তী খবরে। ফের নিম্নচাপ, হেমন্তে বৃষ্টি বঙ্গে। আজ আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিম্নচাপের রূপ নিতে চলেছে। শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারার সম্ভাবনা কতটা তা বলা সম্ভব নয় এই মুহূর্তে, তবে তাদের নজর রয়েছে। এদিকে নিম্নচাপের জেরে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে পাহাড়ে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও হাওয়া বদল হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উপকূল জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবি ও সোমবার ২ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসছি পরবর্তী খবরে। উলুবেড়িয়া মেডিকেল কলেজে শুক্রবার 5 ঘন্টা প্রতীকী ধর্মঘটের ডাক রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে মারধর এবং ধর্ষণের হুমকির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার পরিবারের লোকেরা। মহিলা চিকিৎসকের বাবা এবং তার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভাই দুজনেই বলেন তারা এখনও পর্যন্ত পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। নির্যাতিতা মহিলা চিকিৎসকের ভাই এবং বাবা দুজনেই বলেন যে বুধবার পর্যন্ত পুলিশ তাদের সঙ্গে যোগাযোগে ছিল, তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কথা হয়নি পুলিশের সঙ্গে। তাদের পরিবারের মেয়ের নিরাপত্তা নিয়ে পুলিশ তাদের আশ্বস্ত করেছে। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে ঘটনার প্রতিবাদে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফে শুক্রবার 5 ঘন্টার প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে উলুবেড়িয়া মেডিকেল কলেজে। শুক্রবার 9টা থেকে বেলা 2টো পর্যন্ত তারা এই প্রতীকী ধর্মঘট করবেন। তাদের বক্তব্য, এমার্জেন্সি থেকে শুরু করে কোথাও তারা ডিউটি করবেন না। বর্তমানে হাসপাতালে 70 থেকে 80 জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তার রয়েছেন। তাদের 11 দফা দাবি রয়েছে এই ধর্মঘটের প্রেক্ষিতে। রয়েছে নিরাপত্তা বাড়ানো, পাশাপাশি অভিযুক্ত অস্থায়ী হোম গার্ডকে পুরোপুরি তার চাকরি থেকে বরখাস্ত করা, পুলিশ ফাঁড়িতে পুলিশকর্মী বাড়ানো, প্যানিক বাটন লাগানো, কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি প্রভৃতি সহ বিভিন্ন দাবি দাওয়া। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর ব্যাপার নিয়ে উদ্যোগ নিয়েছে। তারা নিরাপত্তা সংস্থাকে শোকজ করেছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনার দিন উপস্থিত থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে তারা কথা বলেছে। তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন তাদের সেখানে দেখতে যাওয়া যায়নি। হাসপাতালে ভারপ্রাপ্ত মেডিকেল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল সুবীর মজুমদার জানান তারা পুলিশের তদন্তে সন্তুষ্ট এবং তারা প্রয়োজনীয় নিরাপত্তার ব্যাপারে আরও উদ্যোগী হচ্ছেন। তাছাড়া ইতিমধ্যে প্রধান 3 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে পুলিশ সাসপেন্ড করেছে। পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে যাচ্ছে। আরও যদি কেউ যুক্ত থাকে তাহলে তাদের ধরবে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে এই ধর্মঘট কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া এই 5 ঘন্টা ধর্মঘটের ফলে হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং রোগীদের সমস্যায় পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। আসছি খেলার খবরে। কিউই বধ করে শেষ 4-এ ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা যেন স্বস্তি পেলেন। বিশ্বকাপের শুরুটা ভালো করার পর হঠাৎই ছন্দ হারায় টিম ইন্ডিয়া। 3 ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছিল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে একটাই মন্ত্র ছিল, ম্যাচ জেতো আর শেষ 4 নিশ্চিত করো। নবী মুম্বাইয়ে ঠিক সেটাই করল টিম ইন্ডিয়া। ডাকওয়ার্থ লুইস নিয়মে 53 রানের দাপুটে জয় ছিনিয়ে নিল তারা। জয়ের নেপথ্যে দুজনের কথা বিশেষভাবে বলতে হবে, স্মৃতি মান্ধানা আর প্রতীকী রাওয়াল। জীবন মরণ যুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করে গেলেন ভারতের 2 ওপেনার। শুরুতে মান্ধানা আর রাওয়াল দুজনেই একটু দেখে শুনে নিলেন, তারপর আর আটকানো যায়নি তাদের। দুজনেই সেঞ্চুরি করলেন। মান্ধানা 95 বলে 109 রানের বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। ইনিংস সাজানো রইল 10টা বাউন্ডারি আর 4টে 6 দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতির এটা 17 নম্বর সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের একমাত্র 17 সেঞ্চুরি রয়েছে। প্রতিকা করলেন 122। দুজনের ওপেনিং পার্টনারশিপে উঠল 212 রান, যা একটা রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে ভারতের এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে 2022-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মান্ধানা আর হরমনপ্রীতের 184 রানের পার্টনারশিপ ছিল। একই সঙ্গে এক ক্যালেন্ডার ইয়ারে মান্ধানা আর রাওয়াল মিলে ওপেনিং পার্টনারশিপে 1557 রান করলেন, যা ছাপিয়ে গেল শুভমান গিল আর রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপকেও। রোহিত আর গিল মিলে 2023-এ 1523 রান করেছিলেন। মান্ধানা রাওয়াল জুটির সামনে এখন শুধুই সৌরভ গঙ্গোপাধ্যায় আর সচিন তেন্ডুলকর জুটির রেকর্ড। সচিন সৌরভ মিলে 1998-এ 1635 রান করেছিলেন ওপেনিংয়ে। 3 নম্বরে নেমে জেমাইমা রডরিগেজও 55 বলে 76 নট আউট ঝকঝকে ইনিংস খেলে যান। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ভারত 49 ওভারে তোলে 3 উইকেটে 340 রান। তারপর ফের বৃষ্টি নামে, যার জন্য নিউজিল্যান্ডের সামনে টার্গেট হয় 44 ওভারে 324। নিউজিল্যান্ড 8 উইকেটে 271-এর বেশি তুলতে পারেনি। 2টো করে উইকেট নিলেন ক্রান্তি গৌর আর রেণুকা ঠাকুর।
ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মান্ধানা। আরও বেশি খবর নজরে রাখতে শুনতে থাকুন সকালের খবর, প্রতি মুহূর্তের আপডেট। নমস্কার।